ওকে, তো গতদিন আমরা মনে হয় প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারের সাহায্যে কিভাবে একটা আননোন টেম্পারেচার বের করা যায় সেই জিনিসটা আসলে পড়ছিলাম। তো এরপরে আমরা দুটো ইফেক্ট সম্পর্কে পড়বো। আমরা আসলে খুব শর্টে পড়বো, কারণ আমাদের সিলেবাস তো যেহেতু অনেক বড়, একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। তো দুইটা ইফেক্ট আছে, একটা হচ্ছে সিভেক্ট ইফেক্ট, একটা হচ্ছে পেলসিয়ার ইফেক্ট। আচ্ছা স্যার, সিলেবাস কতটুকু পর্যন্ত, এটার পরে আর কি আছে? এটার পরে আছে অপটিক্স। এই থার্মোডাইনামিক্স এর শেষ করার পরে অপটিক্স আছে, সেটা হলেই শেষ। তো সিভেক্ট ইফেক্টে কি বলা হয়েছে যে when two dissimilar metal make two junctions, মানে দুইটা আলাদা আলাদা মেটাল যদি থাকে তোমার কাছে, উম, জিনিসটা যদি ছবিটা দেখো, যে পাশে একটা মেটালের ওয়্যার আছে, এর পাশে একটা মেটালের ওয়্যার আছে, দুইটা আলাদা মেটাল। এই দুইটাকে যদি আমরা একসাথে যুক্ত করি তাহলে কি হবে, দুইটা জাংশন তৈরি হবে না? তো একটা জাংশনকে আমরা যদি হট ওয়াটারের মধ্যে রাখি আর একটা জাংশনকে যদি আমরা বরফের মধ্যে রাখি, তাহলে যে জিনিসটা হবে, যদি আমি এই দুইটার সাহায্যে এই দুই জাংশনের মধ্যে একটা ভোল্ট মিটার কানেক্ট করি বা একটা অ্যামিটার কানেক্ট করি বা গ্যালভানোমিটার কানেক্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই প্রান্ত থেকে এই প্রান্তে কারেন্ট প্রবাহিত হচ্ছে। জাস্ট দুইটা মেটাল ডিসিমিলার দুইটা মেটালের আমি দুই প্রান্তকে যদি এক প্রান্তকে যদি আমি একটা গরম পাত্রে রাখি, আরেক প্রান্তকে যদি একটা হট পাত্রে রাখি, তাহলে এই দুই প্রান্তের মধ্য দিয়ে হচ্ছে কারেন্ট প্রবাহিত হবে উইদাউট ইউজিং এনি সেল অর ব্যাটারি ইন দি সার্কিট। সেই জন্য বলা হয়েছে when two dissimilar metals make two junctions and one of them being heated while the other junction is kept cold without using any type of cell or battery in the circuit, current flows in the light. This is known as Seebeck effect. এই ধরনের ইফেক্টকে বলা হয় সিভেক্ট ইফেক্ট। আর পেলশিয়ার ইফেক্টটা কি? পেলশিয়ার ইফেক্টটা হচ্ছে ঠিক তার বিপরীত আরেকটা ইফেক্ট। আচ্ছা স্যার, এটার ব্যবহার কোথায় করা হয়? সিভেক্ট ইফেক্টের ব্যবহার, এগুলো বিভিন্ন টাইপের, মানে মানে এগুলো যে খুব বেশি ইউজ করা হয় বা খুব বেশি প্রচলিত এরকম না, কারণ এখানে কারেন্টের পরিমাণ খুব কম হয় আর কি। ঠিক আছে, তো এই জিনিসগুলা ধরো তোমার বিভিন্ন জায়গায় কাজে লাগে বা বিভিন্ন জায়গায় এই টাইপের মানে ইফেক্ট তৈরি হয়, সেই সম্পর্কে জাস্ট একটা অ্যাওয়্যার থাকা। কিন্তু এগুলা দিয়ে যে কারেন্ট উৎপন্ন করা যাবে সেরকম না, মানে খুব বেশি যে কারেন্ট উৎপন্ন হবে সেরকম না। আর পেলশিয়ার ইফেক্টটা কি? পেলশিয়ার ইফেক্ট হচ্ছে ঠিক তার বিপরীত একটা প্রক্রিয়া। সেখানে কি হবে, এইরকমই দুইটা যে সিমিলার মেটাল, এখানে যেমন একটা বিসমাথের ছবি দেওয়া হয়েছে, বিসমাথ আর পাশে কপার, এটাকে যদি আমরা কি করি, দুইটা জাংশন তৈরি করি এবং তার মধ্যে একটা ব্যাটারি কানেক্ট করে দিই, এরকম যদি অবস্থা হয়, তাহলে আমরা দেখতে পারবো যে এর যে দুইটা জাংশন আছে, একটা জাংশন ঠান্ডা হয়ে যাবে, একটা জাংশন গরম হয়ে যাবে। পেলশিয়ার ইফেক্টে কি বলা হয়, when two dissimilar metals make two junctions and by using cell or battery current flows in the circuit, স্বাভাবিকভাবে কারেন্ট ফ্লো করবে, then one junction will be heated while other will be cold. This effect is known as the Peltier effect. তো তোমরা নিজেরাও একটু চাইলে বাসায় পরীক্ষা করে দেখতে পারো যে হয় কিনা। স্যার, বিসমাত তো নেই। না, যে কোনো দুইটা আলাদা আলাদা মেটালের ওয়্যার হইলেই হবে। ঠিক আছে, সো আমরা আগাই। ঠিক আছে, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। এর বাংলা কি? আইসো মানে হচ্ছে সমান, আর থার্মাল মানে হচ্ছে তাপমাত্রা, মানে সমান তাপমাত্রা, মানে সমুষ্ণ তাপমাত্রা বা সমুষ্ণ প্রক্রিয়া। আইসোথার্মাল প্রসেস, সমুষ্ণ প্রক্রিয়া কি? আচ্ছা, যখন একটা গ্যাসের চেঞ্জ হয়, মানে চেঞ্জ কি কি করা যাইতে পারে, গ্যাসের প্রেসারে পরিবর্তন করা যাইতে পারে, গ্যাসের ভলিউম পরিবর্তন করা যাইতে পারে, গ্যাসের তাপমাত্রা পরিবর্তন করা যাইতে পারে। তো এই টাইপের গ্যাসের মধ্যে এই টাইপের পরিবর্তন হইতে পারে।
যখন একটা গ্যাসের একটা পরিবর্তনের মধ্য দিয়ে যায়, কি এর পরিবর্তন, প্রেসারের পরিবর্তন বা ভলিউমের পরিবর্তন, কিন্তু তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকে, দ্যাট মিনস কিপিং টেম্পারেচার ফিক্সড। যদি আমরা একটা গ্যাসের প্রেসার এবং ভলিউমের পরিবর্তন করি, তাহলে গ্যাসের যে ধরনের পরিবর্তন হয় এই ধরনের পরিবর্তনকে বলা হয় আইসোথার্মাল চেঞ্জ। আর এই ধরনের প্রসেসকে বলা হয়, the process in which this change takes place is called as isothermal process. আরেকবার আমি বলি, দ্যাট মিনস স্থির তাপমাত্রায় আমি যদি কনস্ট্যান্ট টেম্পারেচারে কোনো গ্যাসের প্রেসার এবং ভলিউমের পরিবর্তন করি, তাহলে যে ধরনের পরিবর্তন হবে এই ধরনের পরিবর্তনকে বলা হয় আইসোথার্মাল চেঞ্জ। এবং এই আইসোথার্মাল চেঞ্জ যে প্রক্রিয়ার মাধ্যমে হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসে এই ভলিউম আর প্রেসারের যে রিলেশন সেটা বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সমানুপাতিক। হ্যাঁ, এটা হচ্ছে একটা সমানুপাতিক না, ব্যস্তানুপাতিক। বয়েলের সূত্র কি ছিল বলো তো? P1 V1 equal P2 V2 না? হ্যাঁ, P1 B1 is equal to P2 V2, সেটা ছিল কি এরকম ছিল না? এরকম থাকলে তো পিবি সমান সমান কনস্ট্যান্ট হবে। হ্যাঁ স্যার, মনে নেই। ঠিক আছে, সো বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্র কি ছিল? একটা স্থির তাপমাত্রায় কোনো একটা গ্যাসের প্রেসারের যে পরিবর্তন, চাপ, গ্যাসের চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক। কার্নোট সাইকেল আমরা পড়বো সামনে, তো কার্নোট সাইকেল এই আইসোথার্মাল প্রসেস মেনে চলে। তো এখানে যে গ্রাফটা হবে, আমি যে গ্রাফটা আঁকছি সেই গ্রাফটা কেমন হবে, যেহেতু একটা ব্যস্তানুপাতিক গ্রাফ, তো জিনিসটা হবে এরকম। ব্যস্তানুপাতিক মানে কি? মানে হচ্ছে যখন ভি এর মান বেশি তখন পি এর মান কম, এর মান যখন পি কম। এর মান কম তখন পি এর মান বেশি। আচ্ছা, এখানে এই হরিজন্টাল অ্যাক্সিসে হবে হচ্ছে ভলিউম, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে হবে হচ্ছে প্রেসার। ঠিক আছে, তো আমাদের এরকম একটা গ্রাফ তৈরি হবে। তো এই ধরনের প্রসেসকে আমরা বলবো আইসোথার্মাল প্রসেস। এরপর আইসোথার্মাল প্রসেসে আমরা কিছু কন্ডিশন দেখি, যে কোন কোন কন্ডিশনে আইসোথার্মাল প্রসেস হয় বা হবে। আইসোথার্মাল হওয়ার জন্য কি হইতে হবে, যে যে কন্টেইনার থাকবে সেই কন্টেইনারটাকে অবশ্যই গুড কন্ডাক্টর অফ হিট হইতে হবে। দ্য কন্টেইনার অফ দ্য গ্যাস মাস্ট বি গুড কন্ডাক্টর অফ হিট। কন্টেইনারটাকে অবশ্যই গুড কন্ডাক্টর অফ হিট হইতে হবে। কারণ কি? কারণ দেখো কি কি মানে আইসোথার্মাল প্রসেসটা কেমন, যে কোনো ধরনের তাপমাত্রার পরিবর্তন হওয়া যাবে না, প্রেসার আর ভলিউমের পরিবর্তন হতে পারে। এখন আমাকে বলো, তাপের পরিবর্তন কি হতে পারবে? না স্যার, বয়েলের সূত্রে তো পারবে না। বয়লের সূত্র তো কিন্তু বলছে তাপমাত্রার পরিবর্তন হওয়া যাবে না, তাপের পরিবর্তন কিন্তু হতে পারবে। ঠিক আছে, সো আইসোথার্মাল প্রসেসে কন্টিনিউয়াসটাকে হইতে হবে গুড কন্ডাক্টর অফ হিট। কেননা যখন আমি কোনো প্রেসারে পরিবর্তন করব, বা ইনিশিয়ালি আমি ধরে নিলাম, ধরো আমার কাছে একটা কন্টেইনার আছে, সেই কন্টেইনারের ভলিউমটাকে আসলে পরিবর্তন করা যাচ্ছে না, ঠিক আছে, ধরে নিলাম। তো এইখানে যদি আমি প্রেসারে পরিবর্তন করি, কিন্তু তাপমাত্রা কোনোভাবে চেঞ্জ হওয়া যাবে না, তখন কি হইতে পারে? এইখানে তাপের পরিমাণ বেড়ে যেতে পারে, তাই তো? তাপের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আমরা কি করতে পারি? তাহলে এমন কিছু একটা করতে পারি যেন এক্সট্রা তাপকে আমরা বাইরে পাঠিয়ে দিতে পারি। বা এমন হইতে পারে যে এইখানে ধরো আমি প্রেসারের পরিমাণ কমায় দিলাম, তখন কি হয়ে যাবে? জি, তাপ কমে। তাপ তাপ হচ্ছে কমে। কমে যাবে, তখন আমি যেন বাইরে থেকে কিছু তাপ ভেতরে নিয়ে আসতে পারি। তো এই প্রসেস মেনটেন করলেই তো হচ্ছে এখানে কি হবে,
আইসোথার্মাল প্রসেসটা মেইনটেইন হবে। সো এই জন্য যে কন্টেইনারটা আছে সেই কন্টেইনারটাকে অবশ্যই গুড কন্ডাক্টর অফ হিট হইতে হবে, যেন সে বাইরে থেকে তাপ রিসিভ করতে পারে বা বাইরে তাপ ছেড়ে দিতে পারে। আচ্ছা স্যার, এমনিতে তো তাপের যদি পরিবর্তন হয় তাহলে তো তাপমাত্রা তো পরিবর্তন হবে নাকি? না, আমি দেখো, এইটার এই কন্টেইনারের তাপমাত্রাটা ফিক্স রাখবো। তো কন্টেইনারের তাপমাত্রা ফিক্স রাখার জন্য ধরো যদি তাপ বেড়ে যায় তখন কি হবে? তাপ বেড়ে গেলে তো। তাপ বেড়ে গেলে তাপমাত্রা বাড়বে না? জি। এই জন্য আমি যেটা করব, তাপমাত্রা ফিক্স রাখার জন্য এক্সট্রা তাপকে আমি বাইরে পাঠিয়ে দিতে পারবো। তাহলে তো এটা বলা যায় যে তাপমাত্রা ফিক্স আর তাপও ফিক্স নাকি? না, তাপ ফিক্স না। তাপ ফিক্স থাকলে তাপটা কিন্তু আমি বাইরে দিতে পারতাম না, বা বাইরে থেকে তাপ আমি আনতেও পারতাম না, আনতেও পারবো না। ফিক্স না দেখেই তো স্যার আমরা বাইরে পাঠিয়ে দিতেছি স্যার, মানে তাপমাত্রা ঠিক রাখার জন্য। হ্যাঁ, আমি আমি তোমাকে সেটা দেখাচ্ছি একটু পরে। মানে এরপর অ্যাডিয়াবেটিক প্রসেসটা যখন করবো তখনই তোমরা বুঝতে পারবা খুব ভালো মতো যে তাপ আর তাপমাত্রা পার্থক্য কিভাবে হয়। আচ্ছা দেখো, তো মানে তাপ ফিক্স বলতে আসলে, তাপ ফিক্স মানে হচ্ছে কোনো কন্টেইনারে যে পরিমাণ তাপ আছে সেই তাপটাকে তুমি বাইরেও যেতে দিবে না, বাইরে থেকেও সেই তাপ আসতে দিবে না, মানে সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস হয়ে যাবে। ওই কন্টেইনারে যতটুকু তাপ আছে সেই তাপই থাকবে, বাইরে থেকে কোনো তাপ আনতেও দিবে না, বা বাইরে কোনো তাপ পাঠাইতেও দিতে পারবো না, এরকম একটা প্রসেস। তো ধরো স্যার অনেকটা কি ফ্লাক্সের মতো স্যার? হ্যাঁ, কিছুটা ফ্লাক্সের মতো, অ্যাডিয়াবেটিক প্রসেস হচ্ছে কিছুটা ফ্লাক্সের মতো। তো চিন্তা করো যে ধরো তোমার কাছে একটা ফ্লাক্স আছে বা যে কোনো একটা জিনিস আছে, এখন সেটার মধ্যে তাপের পরিমাণ হচ্ছে 100 জুল। ইনিশিয়ালি তাপমাত্রার পরিমাণ ধরো 25 ডিগ্রি সেলসিয়াস ধরে নিলাম আর কি। তো এখন কোনো কারণে যদি তুমি ওইখানে প্রেসার বাড়ায় দাও, তখন কি ওইখানে কি বাড়বে? তাপ কি বাড়বে? প্রেসার বাড়লে তাপ বাড়বে স্যার। তাপ তাপ কিন্তু বাড়বে না, তাপমাত্রা সরি বাড়বে। স্যার, তাপমাত্রা বাড়বে, জি স্যার। কারণ তাপ তো ফিক্স, তাপ তো তুমি কিছু করতে পারতেছো না। মানে তাপ জি কি এক ধরনের এনার্জি, তাই না? জি এখন তুমি তো আর এনার্জি নতুন করে তৈরি করো, প্রেসার বাড়াইলে নতুন করে এনার্জি তো তৈরি হবে না। তো জি যে স্যার। যে জিনিসটা হবে ওখানে প্রেসার বাড়ানোর সাথে সাথে ওইখানকার হচ্ছে তাপমাত্রা বাড়বে কিন্তু তাপ ফিক্স থাকবে। আবার ধরো তুমি প্রেসারটাকে কমায় দিলা, আবার ভলিউম, ধরো প্রেসার কমাইলে আবার ভলিউম অনেক অনেক বাড়ায় দিলা, তখন কি হবে? তাপ কিন্তু ফিক্সডই আছে কিন্তু তাপমাত্রাটা ভলিউমের আপ ডাউন কারণে, করতেছে স্যার। হ্যাঁ, তাপমাত্রাটা কমে যাবে। তো এই হচ্ছে তাপ আর তাপমাত্রার পার্থক্যের ব্যাপার। আচ্ছা স্যার, তাহলে তো এখানে যে পাত্রটা রাখা হবে ওই পাত্রের উপর অনেক কিছু নির্ভর করে। হ্যাঁ, ওই পাত্রের ভলিউমের উপর অনেক কিছু নির্ভর করে। তো এই জন্যই ওই কন্টেইনারটাকে হইতে হবে গুড কন্ডাক্টর অফ হিট, যেন সেটা তাপ গ্রহণও করতে পারে বা তাপ ছেড়েও দিতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে এখন কথা হচ্ছে যে কন্টেইনার গুড কন্ডাক্টর হইলো, কিন্তু ধরো আমি তাপ ছেড়ে দিলাম, বাইরে বাইরে যদি কেউ তাপ না নিতে পারে তখন কি আমি তাপ দিতে পারবো? দিতে পারবো না। এই জন্য থার্মাল ক্যাপাসিটি অফ দ্য সারাউন্ডিংস শুড বি ভেরি হাই। আমাদের কন্টেইনারের আশেপাশে যে সারাউন্ডিংস থাকবে সেটার থার্মাল ক্যাপাসিটি, তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি হাই হইতে হবে, যেন সে তাপ রিসিভও করতে পারে বা তাপ সে মানে সেখান থেকে দিতেও পারে। আর হচ্ছে দা চেঞ্জ অফ প্রেসার শুড বি মেড ভেরি স্লোলি। এবং এই যে প্রসেস যেটা আছে, মানে প্রেসারের পরিবর্তন যেটা আমি করতেছি যার কারণে তাপের পরিমাণ বেড়ে যাচ্ছে, এই প্রসেসটা খুব স্লোলি করতে হবে। স্লোলি করতে হবে এই জন্য যেন আমি মানে প্রেসার দিচ্ছি, একটু তাপ উৎপন্ন হচ্ছে, সেটা বাইরে থেকে দিচ্ছি, এইভাবে এইভাবে হয়। মানে হঠাৎ করে যদি আমি অনেক প্রেসার দিয়ে দেই তাহলে তাপের পরিবর্তন এত বেশি হয়ে যাবে যে টেম্পারেচারকে ফিক্স রাখা যাবে না। তো এই জন্য প্রসেসটা করতে হবে খুবই স্লোলি, আস্তে আস্তে করতে হবে। So প্রসেসটা লাস্ট লাইনে বলছে বাই অ্যাবজর্পশন অর রিজেকশন অফ নেসেসারি হিট দ্য টেম্পারেচার ইজ টু বি কিপ কনস্ট্যান্ট। প্রয়োজনীয় পরিমাণ তাপ গ্রহণ এবং বর্জনের মাধ্যমে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখা হবে। তো এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেসটা, সমুষ্ণ প্রক্রিয়া। আর এরপরে হচ্ছে কি অ্যাডিয়াবেটিক প্রসেস, এটা বাংলা কি ছিল, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। দ্য প্রসেস ইন হুইচ এ সিস্টেম নাইদার রিসিভস হিট অর রিজেক্টস হিট। যে প্রসেসে একটা সিস্টেম
হিট গ্রহণও করবে না, হিট রিজেক্টও করবে না। দিস প্রসেস ইজ নোন অ্যাজ অ্যাডিয়াবেটিক প্রসেস। যে আমরা রুদ্ধদ্বার বৈঠক বলতে একটা ব্যাপার বলি না, রুদ্ধদ্বার বৈঠক মানে কি? তো ওই বৈঠকের কি হইতেছে সেটা বাইরের কেউ জানে না, আর বাইরে কি হচ্ছে ওটা ভিতরে কেউ জানে না। ওই রকম, যেমন একটা প্রসেস, যে প্রসেসে হিট বাইরেও আসবে না, বাইরে থেকে কোনো হিট নিবেও না। In this process, a gas undergoes changes in pressure and volume and temperature under thermal isolation. এই প্রসেসে একটা গ্যাসের চাপ, ভলিউম মানে আয়তন এবং তাপমাত্রার পরিবর্তন হয় থার্মাল আইসোলেশনের মধ্যে। That means no heat is allowed to enter or to leave the gas. This type of changes is known as adiabatic change. আর এই টাইপের প্রসেসকে বলা হয় অ্যাডিয়াবেটিক প্রসেস। স্বাভাবিকভাবে বয়েলের সূত্র এই অ্যাডিয়াবেটিক প্রসেস মেনে চলে না বা অ্যাপ্লাই করে না। অ্যাডিয়াবেটিক প্রসেসে প্রেসার এবং ভলিউমের যে রিলেশন সেটা হচ্ছে কেমন, পিবি গামা সমান সমান কনস্ট্যান্ট। ঠিক আছে, পিবি গামা সমান সমান কনস্ট্যান্ট, এটা মনে হয় প্রমাণ করছিল তোমরা, তাই না? ইন্টারমিডিয়েটে থাকতে ইন্টারমিডিয়েটে ছিল। হ্যাঁ, so the pressure versus volume curve is called as adiabatic curve, এবং এই adiabatic curve হচ্ছে আইসোথার্মাল কার্ভের চাইতে একটু স্টিপার, মানে একটু খাড়া। আইসোথার্মাল কার্ভ যেরকম হচ্ছে, যেরকম ছিল, এটা হচ্ছে অনেক বেশি স্টিপার। আইসোথার্মাল কার্ভ ছিল এরকম, আর এটা হবে কেমন, একটু খাড়া টাইপের। এবং কতটুকু, কত গুণ খাড়া, এই গামা গুণ খাড়া অ্যাকচুয়ালি। ঠিক আছে, পিপি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। স্যার এখানে তো অ্যাকচুয়ালি গামার উপরে নির্ভর করে না, মানে ইয়েটা কার্ভের এটা মানে পরিবর্তনটা। না, কার্ভের পরিবর্তন নির্ভর করে না, আমি খাড়া কতটুকু সেটা বললাম। মানে তুমি এই পিবি আর মানে প্রেসার আর ভলিউমের মান দিলেই যে কার্ভটা হবে সেটাই হয়, কিন্তু সেটা ওই আইসোথার্মাল কার্ভের চাইতে গামা গুণ খাড়া হয়। এখন এই অ্যাডিয়াবেটিক প্রসেসটা আসলে কেমন, কন্ডিশন গুলা কি কি? দেখো, বলা হয়েছে কোনো হিট বাইরে যাইতে পারবে না বা বাইরে থেকে কোনো হিট আসতে পারবে না। সো এমন একটা কন্টেইনারে এই পরিবর্তন থাকতে হবে যে কন্টেইনারটা নন কন্ডাক্টিভ, কোনো ধরনের হিট সে রিসিভও করবে না, কোনো ধরনের হিট সে দিবেও না। দ্যাট মিন্স আইসোলেটেড, মানে এমন হইতে হবে যেন সেটা কেমন হয়, এটা কি বলে, পুরোপুরি মানে নন কন্ডাক্টিং হইতে হবে। দ্যাট মিন্স কোনো হিট সে নিবেও না, কোনো হিট সে দিবেও না। আচ্ছা, কুপরিবাহী আর কি, কুপরিবাহী ইংরেজিটা আমার মনে আসতেছে না। আচ্ছা, তারপর হবে the thermal capacity of the surrounding should be very low. আশেপাশেও হচ্ছে এমন একটা পরিবেশ রাখতে হবে যেন তারা মানে কোনো হিট দিতে না চায় বা কোনো হিট নিতেও না চায়। আশেপাশটাকে ওই রকম হচ্ছে, সারাউন্ডিংসটাকে ওই রকম করে রাখতে হবে। আর হচ্ছে চেঞ্জ অফ প্রেসার অফ গ্যাস, মানে গ্যাসের যে প্রেসারের পরিবর্তন সেটা এত র্যাপিডলি করতে হবে যেন হিট এক্সচেঞ্জের কোনো সুযোগই না হয়। টেম্পারেচার বেড়ে যাক, কোনো সমস্যা নাই, কিন্তু কোনো ধরনের হিট বাইরে সাথে এক্সচেঞ্জ হওয়া যাবে না। এই জন্য প্রেসারের পরিবর্তনটা খুব র্যাপিডলি করে ফেলতে হবে, খুব দ্রুত করে ফেলতে হবে, যেন যা হওয়ার হয়ে গেছে শেষ। ঠিক আছে, সো এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। সো আইসোথার্মাল আর অ্যাডিয়াবেটিক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এখানে দেখো একটু কিছু পার্থক্য দেখা হয়েছে, যে the change of pressure and volume of a gas at constant temperature is known as isothermal change. আমরা জানি the change of pressure and volume of a gas by keeping the total heat constant of the gas fixed is known as adiabatic process, adiabatic change. Necessary heat is taken or rejected to keep the temperature constant or fixed. এটা isothermal
চেঞ্জের ক্ষেত্রে। আর চেঞ্জ অফ টেম্পারেচার ক্যান টেক প্লেস ইন অ্যাডিয়াবেটিক প্রসেস। আইসোথার্মাল প্রসেস অবশ্যই একটা স্লো প্রসেস, ভেরি স্লো প্রসেস, আর অ্যাডিয়াবেটিক প্রসেস ঠিক তার উল্টা, ভেরি ফাস্ট প্রসেস। The container of the gas should be a good conductor of heat in case of isothermal process, আর bad conductor হবে বা নন কন্ডাক্টিং হবে in case of adiabatic process. বয়েলের সূত্র মানে isothermal process, আর adiabatic process বয়েলের সূত্র মেনে চলে না। তো এখানে আইসোথার্মাল কার্ভ দেয়া হয়েছে একটা, আর অ্যাডিয়াবেটিক কার্ভ দেয়া হয়েছে। আমরা জানি আইসোথার্মাল কার্ভ হচ্ছে এরকম, এপাশে মানে হরিজন্টাল অ্যাক্সিসে পি আর ভার্টিক্যাল অ্যাক্সিসে পি থাকবে। সো আইসোথার্মাল কার্ভ আর অ্যাডিয়াবেটিক কার্ভ, অ্যাডিয়াবেটিক কার্ভটা একটু স্টিপার হবে, আইসোথার্মাল কার্ভ হচ্ছে একটু হেলানো টাইপের হবে। সো এখানে দুইটা আইসোথার্মাল কার্ভ দেখানো হয়েছে আর দুইটা অ্যাডিয়াবেটিক কার্ভ দেখানো হয়েছে। সো এরপর আমরা পড়বো দুইটা প্রসেস, একটা হচ্ছে রিভার্সিবল প্রসেস আর একটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। বাংলায় তোমরা পড়ছিলা প্রত্যাগামী প্রক্রিয়া আর অপ্রত্যাগামী প্রক্রিয়া, মনে আছে? জি স্যার, আলোচনা করবো। আচ্ছা, প্রত্যাগামী প্রক্রিয়াটা কি ছিল? এমন একটা প্রক্রিয়া, এটা তো রেফ্রিজারেটরের ক্ষেত্রে মেবি নাকি কিছু। ব্যাপারটা হচ্ছে এরকম যে এক খন্ড বরফ, সেটাকে যদি তুমি তাপ দাও পানি হবে, পানিকে তাপ দাও বাষ্প হবে, বাষ্পকে আবার ঠান্ডা করো পানি হবে, পানিকে আবার ঠান্ডা করো বরফ হবে। এটা হচ্ছে এক ধরনের রিভার্সিবল প্রসেস, মানে যে প্রক্রিয়াটাকে অপোজিট ডিরেকশনে ব্যাক করে নিয়ে আসা যায়। A reversible process is one which can be retracted in the opposite direction so that the working substance passes through exactly the same state in all respects as in the direct process. এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াটাকে তুমি হচ্ছে একটা প্রসেসে কিছু দূর সামনে আগাইলা আবার সেটাকে ব্যাক করে আগের প্রসেসে নিয়ে আসতে পারবা। এরকম যদি কোনো প্রক্রিয়া হয় তাহলে সেই ধরনের প্রক্রিয়াকে বলা হয় রিভার্সিবল প্রসেস। যেমন এক খন্ড বরফকে তুমি যদি তাপ দাও সেটা পানি হবে, আবার তাপ দিবা সেটা বরফ হয়ে বাষ্প হবে, সেটাকে যদি তুমি আবার ঠান্ডা করা শুরু করো তাহলে একটা পর্যায়ে গিয়ে পানি হয়ে আবার একটা পর্যায়ে কি হবে, বরফ হয়ে যাবে। তো এই যে প্রসেস, এই প্রসেসটা হচ্ছে রিভার্সিবল প্রসেস। প্রকৃতির রিভার্সিবল প্রসেস খুব অল্প, প্রকৃতির ম্যাক্সিমাম প্রসেসই হচ্ছে ইরিভার্সিবল প্রসেস, যে প্রক্রিয়াটাকে আর পেছনের দিকে ফেরত আনা যায় না। জি ঠিক স্যার, আছে? নরমালি তো জি স্যার স্যার। এটা মানে পিছনের দিকে যেমন কি, যেমন সবকিছু। তো তুমি পা দিয়ে এক জায়গায় ঘষা দিলা, এক জায়গায় ফ্রিকশন উৎপন্ন হইলো, আবার পেছনের দিকে ঘষা দিলে কি যতটুকু তাপ উৎপন্ন হয়েছিল সেই তাপ আবার মানে ব্যাক হয়ে যাবে? হবে না, আবার ডাবল তাপ উৎপন্ন হবে। তারপর ধরো একটা তারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গেল, তুমি কোনো কারণে যদি ওই প্রান্ত থেকে আবার এই প্রান্তে নিয়ে আসো তাহলে যে পরিমাণ কারেন্ট মানে যে পরিমাণ হিট উৎপন্ন হয়েছিল, মানে একটা রেজিস্টার মানে ধরলাম একটা রেজিস্টরের মধ্য দিয়ে তুমি কারেন্ট ফ্লো করতেছো, এক পাশ থেকে আরেক পাশে গিয়ে এসে তাপ উৎপন্ন হয়েছে, আবার উল্টা পাশে যদি আসো তাহলে কি সেই তাপ শোষণ হয়ে যাবে? হবে না। আচ্ছা তো আমাদের নর্মাল প্র্যাকটিক্যাল লাইফে সব ধরনের প্রসেসই হচ্ছে ইরিভার্সিবল প্রসেস, আর রিভার্সিবল প্রসেস হচ্ছে খুবই কম। ওকে, তো আমরা এরপরে শুরু করব হচ্ছে থার্মোডাইনামিক্সে কিছু ল শুরু করব। তো থার্মোডাইনামিক্সে কিছু ল শুরু করার আগে আমাদের হচ্ছে একটা জিনিস সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম। থার্মোডাইনামিক সিস্টেম কি? থার্মোডাইনামিক সিস্টেম হচ্ছে খুব সহজ ভাষায় যদি বলা হয় যে ধরো তুমি
কোন একটা জায়গায় কোন একটা জিনিস নিয়ে তুমি একটা কাজ করতে চাচ্ছ, একটা রিসার্চ করতে চাচ্ছ, স্টাডি করতে চাচ্ছ, ওইটাই হচ্ছে একটা সিস্টেম। মানে তুমি যে জিনিস নিয়ে একটা স্টাডি করতে চাও, একটা কাজ করতে চাও, বা যেখানে কোনো একটা কাজ করো, সেটাই হচ্ছে তোমার সিস্টেম। যেমন ধরো আমি চিন্তা করলাম যে তোমাদের উপরে একটা রিসার্চ করব। রিসার্চটা কেমন, যে তোমরা মানে যে কে কিরকম খাওয়া দাওয়া করো, যারা বেশি খাও তাদের রেজাল্ট কি ভালো কিনা, আর যারা কম খাও তাদের রেজাল্ট কি খারাপ হচ্ছে কিনা। ঠিক আছে, তো এরকম একটা রিসার্চ করবে। হ্যাঁ, তো তাইলে কি হবে, তোমাদের এই ক্লাসে সব স্টুডেন্ট হবে কি আমার, বা এই ক্লাসটা হবে বা এই সেকশনটা হবে আমার সিস্টেম। ঠিক আছে, ধরো আমি একটা গাড়ি ইঞ্জিন নিয়ে কাজ করব, ইঞ্জিনের ইফিসিয়েন্সি কেমন সেটা টেস্ট করবো, তার মানে গাড়ি ইঞ্জিনটা হচ্ছে আমার তখন সিস্টেম। তো এরকম যদি কোন একটা মানে সিস্টেম যেখানে মানে হিট নিয়ে কাজ করা হবে, দ্যাট মিন্স কোন একটা থার্মোডাইনামিক সিস্টেম হচ্ছে is a quantity of matter of fixed identity around which we can draw a boundary. The boundary may be fixed or movable. Work or heat can be transferred across the system or boundary. Everything outside the boundary is the surroundings. মানে আমি আমার হিট নিয়ে যে এক্সপেরিমেন্টটা করব, সেই এক্সপেরিমেন্টটা যে জায়গায় করব সেটা হচ্ছে আমার সিস্টেম। এই সিস্টেমের চারপাশে কি থাকবে, একটা বাউন্ডারি থাকবে। বাউন্ডারি কেন থাকবে, কারণ এর বাইরে আমি কাজ করব না। আর এই সিস্টেমের বাইরে, এই বাউন্ডারি বাইরে যা কিছু আছে সবকিছু হচ্ছে সারাউন্ডিংস। আমি সিস্টেমের প্রয়োজনে মানে কাজ করার প্রয়োজনে এই বাউন্ডারিটাকে ছোট করতে পারবো বা আমার বাউন্ডারিটাকে বড় করতে পারবো। ঠিক আছে, তো এই জন্য এটাকে আমরা বলবো এটা হচ্ছে এক ধরনের সিস্টেম। আর ওটা হচ্ছে বাউন্ডারি। আর সিস্টেমের বাইরে যা যা আছে বা বাউন্ডারি বাইরে যা যা আছে সবকিছুই হচ্ছে সারাউন্ডিংস। তো এই সিস্টেম বা থার্মোডাইনামিক সিস্টেম কয় ধরনের হতে পারে, এটা হতে পারে তিন ধরনের। থার্মোডাইনামিক সিস্টেম হতে পারে ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। ওপেন সিস্টেম কেমন, ওপেন সিস্টেম হচ্ছে এমন সিস্টেম যেখানে তুমি কি করতে পারো, ম্যাস এবং এনার্জি যে ট্রান্সফার, সেই ট্রান্সফার করতে পারবা। ঠিক আছে, বাউন্ডারি বা পুরো বাউন্ডারি জুড়ে তুমি ম্যাস এবং এনার্জি ট্রান্সফার করতে পারবে। ওই ধরনের সিস্টেমকে বলা হয় ওপেন সিস্টেম। যেমন কেমন, যেমন ধরো তুমি একটা নর্মাল পাত্রের মধ্যে যদি করতে থাকো, পানি গরম করতে থাকো, তাহলে কি হবে, একটু পরে যখন পানি ফুটে যাবে তখন কি হয়, তাপ ওই পাত্র থেকে বাইরে চলে আসে না, জি আসে। স্যার। আচ্ছা, তাপ আসে। একটা পর্যায়ে গিয়ে পানিও এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে না। জি। তার মানে ওই ধরনের সিস্টেম হচ্ছে ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম হচ্ছে এমন সিস্টেম যেখানে ম্যাস এবং এনার্জি দুইটাই ট্রান্সফার হয় পরিবেশের সাথে। ক্লোজ সিস্টেম কেমন, ক্লোজ সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম, ধরো তুমি একটা ক্লোজ একটা ভ্যাসেলের মধ্যে তুমি করতেছো, পানি গরম করতেছো। সেটা কি কেমন হতে পারে, সেটা ধরো একটা ওয়াটার হিটারের মধ্যে তুমি পানি গরম করতেছো। ঠিক আছে, ওয়াটার হিটারে একটা ঢাকনা থাকে। তো ঢাকনা যেহেতু আছে, তো স্বাভাবিকভাবেই পানি যখন গরম হবে কোনো পানি বাইরে বেরোতে পারবে না, কিন্তু তাপ বেরোবে। তাপগুলো কিন্তু বের হয়ে যায়, মানে কিছু পরিমাণ তাপ বাইরে বের হয়। তার মানে কি, সেখানে এনার্জি ট্রান্সফার হচ্ছে কিন্তু কোনো ধরনের ম্যাস ট্রান্সফার হচ্ছে না। তো এই ধরনের সিস্টেমকে বলা হয় ক্লোজ সিস্টেম। আর আইসোলেটেড সিস্টেম কি, আইসোলেটেড সিস্টেম হচ্ছে এমন সিস্টেম যেখানে কোনো ম্যাস এবং এনার্জি কোনো ধরনের কোনো ট্রান্সফার হবে না। এই ধরনের সিস্টেমকে বলা হয় আইসোলেটেড সিস্টেম। যেমন থার্মোফ্লাক্স, থার্মোফ্লাক্স হচ্ছে এক ধরনের আইসোলেট সিস্টেম। ঠিক আছে, এই সিস্টেমে তুমি কি হয় না, ম্যাসও বাইরে ট্রান্সফার হয় না, এনার্জিও বাইরে ট্রান্সফার হয় না। সো এটা হচ্ছে এক ধরনের আইসোলেটেড সিস্টেম। সো এই তিনটা সিস্টেম তো তোমরা বুঝতে পারছো, ওপেন, ক্লোজ আর আইসোলেটেড সিস্টেম। জি স্যার। জি স্যার।
সো আমরা থার্মোডাইনামিক্স এর ল পড়াশোনা শুরু করব। থার্মোডাইনামিক্স এর 4টা ল আছে। 4টা ল অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক বিভিন্ন কন্ডিশনকে মানে থার্মোডাইনামিক সিস্টেমে বিভিন্ন সিস্টেমকে আসলে ক্যারেক্টারাইজ করে এবং বিভিন্ন ধরনের থার্মোডাইনামিক্স যে প্রপার্টি আছে, যেমন হচ্ছে টেম্পারেচার, তারপর হচ্ছে প্রেসার, ভলিউম, এনার্জি, এনট্রপি, এই জিনিসগুলা নিয়ে হ্যালো যাকে থার্মোডাইনামিক্স এর এই জিনিসগুলা নিয়ে আসলে এখানে পড়াশোনা করা হয়। 4টা থার্মোডাইনামিক্স এর 4টা ল আছে, জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। তো এই সবগুলা লর মধ্যে সবার শেষে যে লটা আসছে সেটা হচ্ছে জিরোথ ল। তো এই জন্য সেটাকে 4 না দিয়ে 1 দেয়া হয়েছে এবং 1 দেওয়ার একটা কারণ আছে, 1 না 0 দেয়া হয়েছে। তো কখনো এরকম করছো যে ধরো তোমার একটা ফাইল দরকার, সেই ফাইলটা তুমি হচ্ছে সবসময় চোখের সামনে রাখতে চাও কম্পিউটারে, তো তুমি তখন সেটার নাম কি দিয়ে দাও? আমি এই কাজটা করি, ধরো আমার একটা ফাইল দরকার, সেই ফাইলটা যদি সবসময় চোখের সামনে রাখার দরকার হয়, যেমন ধরো এই যে এখানে গেলে এই ফাইলটা আমার সবসময় দরকার হয়, তো এই ফাইলটা যদি আমি চোখের সামনে রাখতে চাই তখন আমি কি করতে পারি? এর সামনে একটা জিরো বসায় দিতে পারি। আমি যদি জিরো বসায় দেই তাহলে দেখবো যে এই নেম অনুযায়ী যদি রাখি এটা সবসময় সবার সামনে থাকবে। সামনে চলে গেছে না? জি স্যার। তো এই বিজ্ঞানীরা এইখানে হচ্ছে এই কাজটাই করছে। কি কাজ করছে? যে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল আসার পরে জিরোথ ল আস, কিন্তু জিরোথ লটা এত বেশি ইম্পর্টেন্ট এবং এত বেশি ফান্ডামেন্টাল, যার কারণে এটাকে 4 নাম্বারে স্থান না দিয়ে এটাকে স্থান দেওয়া হয়েছে শুরুতে, এবং শুরুতে স্থান দেওয়ার জন্য এটাকে নাম দেওয়া হয়েছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। তার মানে এই লর সাথে জিরোর কোনো সম্পর্ক নাই, মানে এই লর মধ্যে জিরো আছে এরকম কিছু না, কিন্তু এই লটা খুব বেশি ফান্ডামেন্টাল এবং ইম্পর্টেন্ট বলে এটাকে জিরোথ ল নাম দেওয়া হয়েছে, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। তো তাহলে আমরা দেখি লটা আসলে কি। আমরা জানি যে একটা বস্তু আর একটা বস্তুর সাথে যদি থার্মাল কন্ট্যাক্টে থাকে তখন কি হয়? এক বস্তু থেকে আরেক বস্তুতে হিট ট্রান্সফার হয়। দ্যাট মিন্স একটা মানে বস্তু হট বস্তু থেকে কোল্ড বস্তুর দিকে তাপের ট্রান্সফার হয়। একটা পর্যায়ে গিয়ে এই ট্রান্সফারটা অফ হয়ে যায়। যখন অফ হয়ে যায় তখন আমরা বলতে পারি যে এই দুইটা অবজেক্ট তারা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে তাদের তাপমাত্রা সমান। দুইটা বস্তুকে যদি আমরা যদি পাশাপাশি রাখি, থার্মাল কন্ট্যাক্টে রাখি, তাহলে যদি এমন হয় যে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে কোনো ধরনের হিটের ট্রান্সফার হচ্ছে না, তাহলে বুঝতে পারবো যে ওই দুইটা অবজেক্ট থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, সমঅবস্থায় আছে। তো জিরোথ লতে বলা হয়েছে যে ইফ টু বডিজ আর সেপারেটলি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ এ থার্ড বডি, দুইটা বস্তু যদি আলাদা আলাদা ভাবে তৃতীয় কোনো বস্তুর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে প্রথম দুইটা বস্তু নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। দ্যাট মিন্স ধরে নেই যে রাহুল আর হচ্ছে আকিব, এই দুইজন আলাদা আলাদা ভাবে আজমান বিন সুরজের বন্ধু। যদি ব্যাপারটা এরকম হয় যে রাহুল আজমান বিন সুরুজকে আগে থেকে চেনে, আবার আকিব ও আজমান বিন সুরুজকে আলাদাভাবে চেনে আগে থেকে, তো এই 3জন মানুষ যদি 3 দিন একসাথে থাকে তখন তাদের মধ্যে মানে আকিব আর রাহুলের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যাবে না? জি স্যার। হওয়ার কথা, তাই না? তো এই ব্যাপারটা হচ্ছে ওরকমই যে ইফ টু বডিজ মানে দুইটা বস্তু যদি আলাদা আলাদা ভাবে তৃতীয় কোনো বস্তুর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তার মানে এই কথা বলা যায় যে প্রথম দুইটা বস্তু নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। এটাই হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। সো এখান থেকে আমরা আসলে টেম্পারেচার স্কেলের একটা কনসেপ্ট পাই,
যে থার্মাল ইকুইলিব্রিয়াম বা দুইটা বস্তু নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। সো যদিও এই লটা আমি আগেই বলতেছিলাম ডিসকভার্ড later to the other laws but was considered more fundamental and thus given to a lower number 0. ঠিক আছে, to put in a sequence it was given the name zeroth law of thermodynamics. A lawটার significance কি? Significance is to determine the equilibrium of the system. কোন একটা সিস্টেমের ইকুইলিব্রিয়াম ডিটারমাইন করার জন্য zeroth law of thermodynamicsটা ইউজ করা হয়। So zeroth law of thermodynamics নিয়ে কোনো ধরনের কনফিউশন আছে? আচ্ছা, আচ্ছা, এরপর আমরা দেখি স্যার ওই যে গ্যাসের ইয়াগুলা যেমন চার্লসের সূত্র বা ইয়া এগুলা কি নাই এখানে? চার্জের সূত্র বলতে চার্লসের সূত্র, তারপর হচ্ছে চার্জের অ্যাভোগাড্রো। সূত্র না, ওইটা তোমাদের সিলেবাসে নাই। আচ্ছা, আচ্ছা, এরপর হচ্ছে স্টেট ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা কি? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর দুইটা স্টেটমেন্ট আছে, একটা হচ্ছে বিজ্ঞানী জুল দেয়, একটা হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াস দেয়। ঠিক আছে, তো এরকম দুইটা স্টেটমেন্ট আছে। তো ফার্স্ট আমরা জুলের যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটা পড়ি। তো বিজ্ঞানী জুল প্রথমে কি করে, হিট আর ওয়ার্ক এই দুটার মধ্যে একটা সম্পর্ক বের করে, এবং যে সম্পর্কটা বের করে সেই সম্পর্কটাই আমরা আসলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হিসেবে জানি। সেটা কি, যে when work is transformed into heat or heat is transformed into work, then work and heat is directly proportional to each other. যখন work is transformed into heat, যখন কাজকে তাপে পরিণত করা হয়, or heat is transformed into work, বা তাপকে কাজে পরিণত করা হয়, then work and heat is directly proportional to each other. তখন ওয়ার্ক এবং হিট একটা একটার সাথে সমানুপাতিক সম্পর্ক থাকবে। ওয়ার্ক যত বাড়বে হিট তত বাড়বে। সো আমরা এখানে যদি দেখি যে কিউ অ্যামাউন্ট অফ হিট is produced due to the transform of W amount of work. যদি W পরিমাণ কাজ করার ফলে কিউ অ্যামাউন্টে হিট উৎপন্ন হয়, তাহলে আমরা কি বলতে পারি, অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স W is proportional to Q, সমান সমান মানে হচ্ছে W is equal to JQ, মানে আমরা একটা সমানুপাতিককে সরায় একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম, যে কনস্ট্যান্টের নাম হচ্ছে J, যেখানে J হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যাকে বলা হবে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বা জুলস ইকুইভ্যালেন্ট। আচ্ছা, সো এটা অ্যাকচুয়ালি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এটা অ্যাকচুয়ালি মানে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি বলা যায়, মানে শক্তির নিত্যতা সূত্রের একটা রূপ বলা যায়। শক্তির নিত্যতা সূত্রে কি বলা হয়, যে যখন কোনো কাজ মানে শক্তির নতুন করে সৃষ্টি হয় না, শক্তি নতুন করে ধ্বংস হয় না, শক্তি শুধু এক রূপ থেকে আরেক রূপে কনভার্ট হয়। সো কাজকে তাপে পরিণত করলে বা তাপকে কাজে পরিণত করলে যা যা ছিল তাই থাকে, ঠিক আছে, শুধুমাত্র রূপের পরিবর্তন হয়, মেকানিক্যাল এনার্জি কনভার্ট হয় হিট এনার্জিতে। সো এটা হচ্ছে কি শক্তির নিত্যতা সূত্রের একটা স্পেশাল ফর্ম। তো এরপরে বিজ্ঞানী ক্লসিয়াস এই সূত্রটাকে আরেকটু ফর্মুলেট করলো। উনি যেটা বলছেন, উনি বলছেন এরকম, যে ধরো তোমার যদি একটা সিস্টেম থাকে, এই সিস্টেমের মধ্যে তুমি কিছু পরিমাণ তাপ দিলা, ধরুন ডিকিউ পরিমাণ তাপ দিস, এই সিস্টেমে ডিকিউ পরিমাণ তাপ দিছ, দেওয়ার ফলে এই সিস্টেমে কিছু পরিমাণ কাজ হবে। আচ্ছা, তো যে পরিমাণ তাপ এই সিস্টেম রিসিভ করবে, তারপরে এখানে দুই ধরনের ব্যাপার ঘটবে। একটা হচ্ছে কি, কিছু পরিমাণ শক্তি দিয়ে এই সিস্টেম নিজের ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে। ধরো তুমি হচ্ছে একটা মানে একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ পানি নিয়ে ওই পাত্রটাকে পানিতে গরম দিলা। তো শুরুতে কি পানি গরম হয় না, শুরুতে পাত্রটা গরম হয়? পাত্রটা গরম হয়।
শুরুতে কিন্তু পাত্রটা গরম হয়, মানে শুরুতে ওই সিস্টেম নিজের ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করে, এরপরে বাকি এনার্জি দিয়ে কি করে, বাকি এনার্জি দিয়ে ওই সিস্টেমের উপর কাজ হয়, তার মানে ডিডব্লিউ। তার মানে তুমি যে পরিমাণ হিট দিছ ডিকিউ, সেই ডিকিউ পরিমাণ হিট ওইখানে কাজ করবে এবং সেই কাজটা দুই ভাগে ভাগ হবে, একটা হচ্ছে ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হবে, ইনক্রিজ অফ ইন্টারনাল এনার্জি, আর বাকিটা হচ্ছে কি ওই সিস্টেমে এক্সটার্নাল ওয়ার্ক ডান হবে। So if dq be the amount of heat absorbed by a system and du be the change of energy, internal energy, and dw be the work done, then the system due to absorption of heat according to first law of thermodynamics হবে হচ্ছে কেমন, সেটা হবে dq সমান সমান du plus dw, dq সমান সমান du প্লাস dw। এখন এই dw টাকে একটু ভেঙে দেখানো যায়, সেটা কেমন সেটা আমরা একটু দেখি। ধরলাম যে এখানে একটা সিস্টেম আসে, সেই সিস্টেমে আমার কিছু পরিমাণ গ্যাস আছে, ঠিক আছে, এবং সেই গ্যাসটা একটা পিস্টন দিয়ে আটকানো আছে। তো আমি কি করলাম, এই পিস্টনটাকে এ পজিশন থেকে সরায়ে ডিএক্স পরিমাণ দূরত্ব সরায় আমি এই পর্যায়ে নিয়ে আসি, এবং সেটা করতে আমার এফ পরিমাণ বল প্রয়োগ করা লাগছে। তাহলে কি হয়েছে, তাহলে এখানে আমার একটা বল প্রয়োগ করতে হয়েছে, সাথে সাথে কিছু পরিমাণ সরণ হয়েছে। তাহলে বল প্রয়োগ যদি করি আর সরণও যদি হয়, তাহলে সেখানে কি কাজ উৎপন্ন হবে না? জি আচ্ছা, এবং দেখো আমি যেদিকে বল প্রয়োগ করছি সেই দিকে আমার সরণ হয়েছে, তার মানে আমি বলতে পারি ডিডব্লিউ মানে কাজের পরিমাণ সমান সমান কি হবে, এফ ডি এক্স কস থিটা, যেখানে থিটা হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, সো আমার যেটা থাকবে ডিডব্লিউ সমান সমান এফ ডি এক্স। আচ্ছা, এখানে ডিডব্লিউ বলছি কেন, কারণ আমি কাজে সরণ দেখাইছি ডিএক্স, মানে অল্প সরণ দেখাইছি বলে অল্প কাজ দেখাইছি, ডিডব্লিউ সমান সমান এফ ডিএক্স। এখন এফ সমান সমান, এফ হচ্ছে ফোর্স, ফোর্স সমান সমান এরকম না, পিএ মানে প্রেসারকে এরিয়া দ্বারা গুণ করলে ফোর্স আসে না? কিভাবে একটু দেখেন। আচ্ছা, প্রেসার সমান সমান কি? এফ বাই এ। স্যার এটা চাপের ইয়াটা আর কি। হ্যাঁ, চাপের সূত্র, মানে একটা নির্দিষ্ট ক্ষেত্রফলে যে পরিমাণ আমি বল প্রয়োগ করি সেটাই হচ্ছে আমার বল প্রেসার। প্রয়োগ করা হয় কি স্যার? তাহলে এফ সমান সমান কি হবে, পিএ। তো সেভাবে সূত্রটা নরমালি স্যার বুঝছি। পি ইকুয়াল টু এফ বাই এ এমন। জি স্যার, স্যার তো লিখছিনি। তো এটা তো পেস্কেল সূত্র। হ্যাঁ হ্যাঁ, প্যাসকেলের সূত্র তো আসলে এটা পেস্কেলের সূত্র না স্যার? মানে জিনিসটাকে প্যাসকেলের সূত্র বলা যায় না, বাট প্যাসকেলের সূত্রে এই কনসেপ্ট আছে। চাপের সূত্র আর কি এটা সমস্যা। আচ্ছা, চাপ, হ্যাঁ। হ্যাঁ, নরমাল চাপের ডেফিনেশন আসলে এটা। সো এফ সমান সমান পিএ, সো পিএ টাকে যদি আমি এখানে বসাই তাহলে কি হবে, পিএ ডিএক্স। আচ্ছা, এখন খেয়াল করে দেখো এ ডিএক্স এই জিনিসটা কি, এটা হচ্ছে এ হচ্ছে কি, এ হচ্ছে এরিয়া। এ হচ্ছে আচ্ছা, এই হচ্ছে ক্ষেত্র। ক্ষেত্রফলের মধ্যে কতটুকু সরণ করছে। হ্যাঁ, এই হচ্ছে তোমার ক্ষেত্রফল, আর ডিএক্স হচ্ছে একটা নির্দিষ্ট লেন্থ। সরণ। লেন্থ মানে সরণ মানে তো একটা লেন্থ, তাই না? তাহলে কোন কোন ক্ষেত্রফলের সাথে আমি যদি একটা দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা গুণ করি তাহলে কি হয়, আয়তন হয়ে যায়। আয়তন হয়ে যায়। সো এ ডিএক্স সমান সমান আমরা ডিভি লিখতে পারি, তাই না? মানে কোনো কিছু ক্ষেত্রফল তার সাথে যেহেতু যদি কোন একটা দৈর্ঘ্য গুণ হয় তাহলে একটা আয়তন হয়ে যায়। তো যেহেতু এখানে ক্ষুদ্র সরণ হয়েছে এই জন্য আমরা ক্ষুদ্র ভলিউম লিখছি ডিভি। তো এটাকে তাহলে লেখা যায় ডি ডাব্লিউ সমান সমান পি ডিভি, তাহলে লেখা যায় না? জি স্যার। সো ডিডব্লিউ বা কাজ সমান সমান লেখা যায় পিডিবি। এরপরে যেটা করছে যে লিমিট বসাইছে, এটা তো আমাদের দরকার নাই।
তো আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে dq সমান সমান du আর dw কে আমরা লিখতে পারি pdv। এখন এটা হচ্ছে, এটাও কিন্তু অ্যাকচুয়ালি ওই একই কথাই, মানে এটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি একটা স্পেশাল ফর্ম, যে আমি যে পরিমাণ তাপ দিছি সেই পরিমাণ তাপ ইন্টারনাল এনার্জি আর কাজে পরিণত হয়েছে, মানে তাপ শুধুমাত্র তাদের রূপের পরিবর্তন করছে আর কিছুই না। সো ইট ইজ ভ্যালিড ফর এনি সিস্টেম, যে কোনো সিস্টেমের জন্য ভ্যালিড এই লটা। এখন এখানে একটা জিনিস আমি একটু বলবো যে এই ডি কিউ ডি ইউ প্লাস বা ডি ডাব্লিউ এগুলোর মান কখনো কখনো পজিটিভ হবে, কখনো কখনো নেগেটিভ হবে। তো পজিটিভ হলে কি মিন করে আর নেগেটিভ হলে কি মিন করে সেই জিনিসটা আমরা একটু দেখি। ডি কিউ যদি পজিটিভ হয় তার মানে when the system absorbs heat, মানে সিস্টেমটা হিট অ্যাবজর্ব করছে। আর ডি কিউ যদি নেগেটিভ হয় তার মানে দিস সিস্টেম লস হিট, ওই সিস্টেমটা হিট লস করছে। ডিইউ যদি পজিটিভ হয় তার মানে বুঝতে হবে the internal energy of the system increases, ডিইউ পজিটিভ হলে ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে। আর ডিইউ যদি নেগেটিভ হয় তাহলে ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি ডিক্রিজ করবে। আচ্ছা, ডিডব্লিউ যদি পজিটিভ হয় তাহলে when the system does work on the environment, সিস্টেম হচ্ছে এনভায়রনমেন্টের উপর কাজ করছে। আর ডিডব্লিউ যদি নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে যে সারাউন্ডিং সিস্টেমের উপর কাজ করছে। মানে হচ্ছে ধরো কোন একটা জায়গায় আমি সিস্টেম, আমার যে সিস্টেম আছে সেই সিস্টেমে আমি বাইরে থেকে হিট অ্যাপ্লাই করছি, তার মানে সেখানে ডিকিউ পজিটিভ। আবার যদি এরকম হয় যে কোন একটা সিস্টেমে আমি সিস্টেম থেকে হিট নিয়ে নিস, তখন জিকিউ হবে নেগেটিভ। এমন হতে পারে কোন একটা সিস্টেমে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাইছে, তখন ডিইউ পজিটিভ। আবার এমন হইতে পারে যে কোন একটা সিস্টেম থেকে এনার্জি নিয়ে অন্য কোনো কাজ করা হচ্ছে, তখন তখন কি হবে, ইন্টারনাল এনার্জি কমে যাবে, তার মানে কি ডিইউ তখন হবে নেগেটিভ। ডিডব্লিউ, আমি যে পরিমাণ তাপ দিচ্ছি সেই পরিমাণ তাপের একটা অংশ দিয়ে ওই সিস্টেমে ধরো কোন একটা পানি টানি আছে, সেগুলা বেড়ে গেছে, তাপমাত্রা বেড়ে গেছে, তার মানে কি ওই সিস্টেমে একটা কাজ হয়েছে, তাহলে ডিডব্লিউ তখন হবে পজিটিভ। আবার এমন হতে পারে যে ওই সিস্টেমে যে পরিমাণ তাপ আছে সেই তাপ দিয়ে আমি হচ্ছে আমার বাইরের ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করা লাগছে বা অন্য কিছু করা লাগছে, বা অন্য জায়গায় একটা কাজ করা লাগছে, সারাউন্ডিংস ওই সিস্টেমের উপর একটা কাজ করছে, তখন হবে ডিডব্লিউ, সেটা হবে নেগেটিভ। বুঝতে পারছো? আবার একটু সরি আমি শুনতে পাই নাই তোমার কথাটা। হ্যালো, মানে আবার একটু রিপিট করে, আচ্ছা আবার একটু রিপিট করলে ভালো। হ্যাঁ, যেটা বলছি সেটা হচ্ছে কি ডিকিউ পজিটিভ এই জিনিসটা মিন করে যে যে সিস্টেম আছে সেই সিস্টেমে কিছু পরিমাণ হিট দেয়া হয়েছে, মানে ওই সিস্টেম কিছু পরিমাণ হিট শোষণ করছে, অ্যাবজর্ব করছে। আর ডিকিউ নেগেটিভ এটার মানে হচ্ছে যে ওই সিস্টেমে কোনো হিট তো দেয়াই হয় নাই, বরং ওই সিস্টেম থেকে কিছু হিট নিয়ে নেওয়া হয়েছে, দ্যাট মিন্স ওই সিস্টেমটা হিট লস করছে। ডিইউ, ডিইউ পজিটিভ মানে হচ্ছে ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাইছে, ঠিক আছে, ওই সিস্টেমে তাপ দেওয়া হয়েছে এবং সেই তাপ দিয়ে ওই সিস্টেম ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করছে। আর ডিইউ নেগেটিভ মানে হচ্ছে ওই সিস্টেমে কোনো তাপ দেওয়া হয় নাই, বরং ওই সিস্টেম থেকে তাপ নেওয়া হয়েছে, নেওয়া হইলে কি হবে, ওই সিস্টেম তার ইন্টারনাল এনার্জি যতটুকু ছিল সেটা আরো কমে গেছে, মানে ইন্টারনাল এনার্জি ওই সিস্টেমে ডিক্রিজ হয়েছে। ডিডব্লিউ, ডিডব্লিউ পজিটিভ মানে the system does work on the environment, সিস্টেম পরিবেশের উপর বা পরিবেশে একটা কাজ করতে পারছে, ঠিক আছে। আর ডিডব্লিউ নেগেটিভ মানে হচ্ছে the surrounding does work on the environment,
সারাউন্ডিং সিস্টেমের উপর একটা কাজ করে ফেলছে। ডিডব্লিউটা বুঝি নাই আসলে। আচ্ছা ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলি। স্যার লাস্টেরটা ঠিক বুঝতে পারলাম না স্যার, যে নেগেটিভ কখন হবে, যখন মানে স্যার কি কাজ করবে অ্যাকচুয়ালি সারাউন্ডিং সিস্টেম মানে সিস্টেমের উপরে এটা? আচ্ছা ধরো এটা একটা সিস্টেম, যে কোনো একটা সিস্টেম। তো আমি যদি এখানে তাপ দেই তাহলে কি হতে পারে? ফার্স্টে এই সিস্টেমে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাবে, তারপর ধরো এর ভেতরে যদি কোনো গ্যাস থাকে বা কোনো লিকুইড থাকে, সেই লিকুইড কি হবে? মানে ওই লিকুইডের তাপ বৃদ্ধি পাবে, তাই তো? বাড়বে। হ্যাঁ, তাপ বাড়বে। তো তখন আমরা বলতে পারবো যে সিস্টেম হচ্ছে এখানে একটা কাজ করছে, ঠিক আছে? কিন্তু যদি এমন হয়, আচ্ছা তাহলে তো এই সিস্টেমের আচ্ছা কিন্তু যদি এমন হয় যে এই সিস্টেম থেকে আমার কিছু পরিমাণ তাপ নিয়ে বাইরে দেয়া লাগছে, ঠিক আছে? এই সিস্টেম থেকে কিছু পরিমাণ তাপ আমার হচ্ছে বাইরে দেয়া লাগছে, তখন কি হবে? তখন কি হবে? এই সিস্টেমের যে লিকুইড বা যে গ্যাসটা আছে, সেই গ্যাসটা হচ্ছে বাইরে চলে গেছে, বাইরে চলে গিয়ে কোনো একটা জায়গায় তাপ বৃদ্ধি পাইছে, তখন হচ্ছে আমি বলবো ডিডব্লিউ এখানে মানে স্যার নেগেটিভ। ওই এনভায়রনমেন্টটাতে, তাই না স্যার? হ্যাঁ, ঠিক আছে, তখন এখানে তো মাইনাস ডিডব্লিউ হবে। তখন মাইনাস ডিডব্লিউ হবে। আর যদি এই সিস্টেমের তাপ কোন একটা কাজ হয় সিস্টেমের ভেতরে কোনো কিছু, সেটা হবে ডিডব্লিউ পজিটিভ। জি স্যার। ওকে, তো এখানে দেখবা ছোট ছোট কিছু ম্যাথ আছে। এই যে এখানে একটা ম্যাথ আছে, তারপরে এখানে হচ্ছে দুইটা ম্যাথ আছে। এই ম্যাথ গুলো একটু খুবই সহজ, একটু বাসায় করার চেষ্টা করো। আমার আবার নেক্সট আরেকটা ক্লাস আছে, তো আমি একটু ওই ক্লাসে যাবো আর কি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে এখান থেকে শুরু করবো, সিগনিফিকেন্স অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এন্ড ইটস লিমিটেশন। ঠিক আছে, আর আমি হচ্ছে ইসে থেকে ওই